ঘড়ির কাঁটা ঠিক সকাল 8টা, আর সকাল 8টা মানে এই শহর থেকে জেলা, জেলা থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ বড় খবরগুলি আপনাদের সামনে তুলে ধরার পালা। আপনাদের জানিয়ে রাখবো, জেলা থেকে শহর, দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, সরাসরি চোখে চোখ রেখে সেই প্রশ্ন রিপাবলিক বাংলা তুলেছে। কিন্তু এবার গোটা রাজ্য জুড়ে হিন্দুরা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, আর বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকেই চায়। তমলুকে রাজ্যের বিরোধী দলনেতা একটি মিছিল করবেন। গোটা রাজ্য জুড়ে যখনই মিছিল করতে হয়, যখনই রাজনৈতিক কর্মসূচি নিতে হয়, তখনই যেতে হয় আদালতে। পুলিশ অনুমতি দেয় না। স্বভাবতই আদালতে গিয়ে অনুমতি নিয়ে তমলুকে মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্লোগান উঠল হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকেই চাই। দেখুন। হিন্দু জনতা জেগে গেছে, জনতার জাগরণ, মমতার বিসর্জন। পুলিশ অনুমতি না দিলেও হাইকোর্ট থেকে মিছিলের সবুজ সংকেত পেয়েছিল বিজেপি। বৃহস্পতিবার দোলের দিন হামলার প্রতিবাদে নির্ধারিত রুট ও সূচি মেনেই মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মিছিলে হাঁটলেন হাজার হাজার বিজেপি কর্মী, সমর্থক ও নেতা নেত্রীরাও। শুভেন্দু অধিকারীর হামলার পর আজকে তারা তমলুক থেকে হেঁটে চলেছে। হিন্দু ঐক্য সংঘবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকে আজকে বিশাল মিছিল আদালতের নির্দেশেই। বেলা 1টা নাগাদ তমলুকের রাজবাড়ী মোড় থেকে শুরু হয় বিজেপির এই প্রতিবাদ মিছিল। মিছিলের একদম সামনের সারিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ভাষণের মধ্যে দিয়ে শেষ হয় মিছিল। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই যে শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত মেনেই এদিনের মিছিল সংগঠিত করেছিল বিজেপি। তবে তাতে উন্মাদনা ও প্রতিবাদে কোনো খামতি দেখা যায়নি। প্ল্যাকার্ড, ব্যানার ও বিজেপি কর্মীদের মুখে মুখে সোচ্চারে ধ্বনিত হয় হিন্দু ঐক্যের স্লোগান। আজকে হিন্দুদের একত্রিত হওয়ার সময় এসে গেছে। এই 26-এ যদি হিন্দুরা একত্রিত না হয়, তাহলে কিন্তু আমাদেরকে বাটি হাতে পথে বসতে হবে। মিছিল থেকে আবারও হিন্দুদের উৎসবে বাধা ও হিন্দুদের ঐক্যবদ্ধ করার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হিন্দু জনসংখ্যা 85 থেকে 67 হয়ে গেছে। মমতা ব্যানার্জি এবং তার ভাইপো থাকলে আগামী 10 বছরে হিন্দুরাই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু। মমতার রাজত্বে জনবিন্যাস বদলে ক্রমশ বিপদগ্রস্ত হয়ে পড়ছে হিন্দুরা, অভিযোগ শুভেন্দুর। হিন্দু নিধন, অন্যদিকে রোহিঙ্গা মুসলমানদের বর্ডারে কাঁটাতারের বেড়া না দিতে দিয়ে ঢুকিয়ে দেওয়া, দুভাবে চলছে। এলাকায় বিশেষ করে দক্ষিণ 24 পরগনা কার্যত হাতের বাইরে গেছে। তমলুকের মিছিল থেকেও শুভেন্দু স্পষ্ট করে দিলেন, হিন্দু ঐক্যে ভর করে মমতা রাজ্যের ইতি টানতে ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি। বিরোধী দলনেতা তিনি একদম স্পষ্ট বার্তা দিলেন যে 26-এর বিধানসভা ভোটে মমতাকে উৎখাত করাই তার একমাত্র লক্ষ্য। অমিতের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, তমলুক। এ ডর সবকো আচ্ছা লাগা, এই ভয় সবার ভালো লাগছে। রাজ্য বিধানসভার ঠিক সামনে রাস্তায় বসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা বলেছিলেন। একাধিকবার বলেছিলেন মমতা ভয় পেয়েছে। তিনি বলছেন যে কার্যত কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য বারুইপুরে যেমন তাদের আটকানো হয়েছে, তেমনি জেলায় জেলায় আমরা কোচবিহারে গতকাল ছবিটা দেখলাম, বিজেপি বিধায়কের উপর অত্যাচার চালানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে, কালো পতাকা দেখানো হচ্ছে। গোটা রাজ্য জুড়ে বিজেপি বিধায়কদের, বিজেপি এমপিদের, বিজেপি জনপ্রতিনিধিদের ভয় পাচ্ছে তৃণমূল। দেখব। সকাল থেকে এভাবেই উত্তেজনা ছড়ায় দিনহাটা আদালত চত্বরে। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে গুন্ডামি তৃণমূল কর্মী সমর্থকদের। 2017 সালের একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমায় হাজিরা দিতে গিয়েছিলেন নিখিল রঞ্জন দে।
অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। শুরু হয় গাজোয়ারি, চলে বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান। তৃণমূলের দালালরা কালো পতাকা হাতে তাণ্ডব শুরু করে, ছুটতে থাকে একের পর এক ডিম। বড় বড় পাথর ধেয়ে যায় বিধায়কের গাড়ির দিকে। এই সেই গাড়ি, দেখো গাড়ির সামনে লেখা রয়েছে কোচবিহার দক্ষিণ এমএলএ। এই গাড়ি করেই তিনি গিয়েছিলেন। এবার গাড়ির ভিতরটা আমি একবার দেখাবো। আমি যদি গাড়ির ভিতরে একবার যাই, এই দেখো পরে রয়েছে ইন্ডিকেটর সহ কাচের টুকরো। এ যেন মনে হচ্ছে যে কাচের বিছানা। যে কোনো মানুষ যারা রয়েছে তাদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। গোড়াই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি। প্রতিবাদে ফেটে পড়ে গেরুয়া ব্রিগেড, পাল্টা পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা। চলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। আজকে দিনহাটাতে উদয়ন গুহর যে খাস তালুক, সেখানে আমাদের উপরে প্রাণঘাতী যে হামলা হয়েছে, তাতে করে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী তারা কোনো গণতন্ত্র মানে না, তারা শাসন ব্যবস্থা মানে না। ততক্ষণ পর্যন্ত মানুষের মৌলিক অধিকার তারা কোনোদিন ফিরে পাবে না। বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশকে কড়া হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। নিখিল রঞ্জন দেখে মেরেছে, যদি গ্রেপ্তার না হয়, ডিজি রাজীব কুমার শুনে রাখুন, যদি গ্রেপ্তার না হয় কোচবিহারে তো আন্দোলন হবে। আমরা এই মেলেরা চুপ করে থাকবো না। যদিও এই হামলার ঘটনায় তৃণমূলের যোগসাজশ অস্বীকার করেছে খাসফুল শিবির। শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবু। বিরোধী দেখলেই গায়ে জ্বালা ধরে শাসকের। দুর্নীতি কাটমানিতে জর্জরিত তৃণমূল এখন বিরোধী দেখলেই ভয় পাচ্ছে। তাই হয়তো বারুইপুর থেকে কোচবিহার শাসকের রোষানলে বিজেপি। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শহর থেকে জেলা একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ফিরিয়ে দেব স্টুডিওতে আমার সহকর্মী পিউয়ের কাছে। পিউয়ের কাছে কি খবর রয়েছে পিউ? একবার ঠিক তাই, তুমি যেমনটাই বলছিলে সন্তোষ, সেদিকে তো অবশ্যই নজর থাকবে আমাদের। এরই পাশাপাশি এই মুহূর্তে নজর রাখবো আমরা অন্যান্য খবর থেকে। দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার নয়া মোড়। সরাসরি উদ্ধব ঠাকরে ছেলে আদিত্য ঠাকরে থেকে অভিযোগের আঙুল। আর যা নিয়ে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্র। বিধানসভায় ঝড় তোলেন বিজেপি বিধায়করা। তেলেঙ্গানার শামশাবাদে একটি নির্মমান বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বাড়িতে প্রচুর দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলে বহুক্ষণের চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। মহারাষ্ট্রের সম্ভাজিনগরের কাঠের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে ছাই হয়েছে সমস্ত আসবাবপত্র। দমকলে 6টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। লাদাখে বেশ কয়েকদিন ধরেই চলছে লাগাতার তুষারপাত। বরফ পড়ে কার্যত বন্ধ রয়ে গেছে রাস্তাঘাট। রাস্তার ওপরই জমেছে বরফের মোটা স্তর। আবহাওয়া কিছুটা ঠিক হতে রাস্তা পরিষ্কারে নেমেছে বিআরও। প্রবল গরমে পড়ছে বাংলা গোটা দেশ, কিন্তু কাশ্মীরে এখন বসন্তের আমেজ। আর সেই আমেজ নিতেই কাশ্মীরে ভিড় জমাচ্ছেন বহু মানুষজন। শ্রীনগরের ডাল লেকে দেখা গেল তেমনই এক সুন্দর ছবি। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, এমনকি রামনবমীতে যত অশান্তি করে হিন্দুরা আর শান্তি বাহিনী রয়েছে অন্যরা, এই বাংলায় এই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যাচ্ছেন আর তৈরি করে যাচ্ছেন টাস্ক ফোর্স। রামনবমীতে অশান্তির আশঙ্কা দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এই অশান্তি করাবে পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই বিষয় নিয়ে আজ আমরা চা আড্ডা খবরে আলোচনা করব। সরাসরি ফিরিয়ে দেব স্টুডিওতে।
একেবারে ঠিক তাই সন্তু। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কুচক্রীরা নাকি হিংসা ছড়াচ্ছেন, বেঁচে বেঁচে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে। এ নিয়ে আজকে আমি আলোচনা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ভট্টাচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কুচক্রীরা নাকি হিংসা ছড়াচ্ছেন, হিন্দুদেরকে কুচক্রী বলছেন। তিনি হিন্দুদেরকে কুচক্রী বলার কে? আচ্ছা, প্রথম কথা বলি, আমার নাম নীলাদ্রি ভট্টাচার্য নয়, বন্দ্যোপাধ্যায়। ওটা একটু পরিবর্তন বোধহয় করার দরকার। আচ্ছা, আমাদের দেশটা সেকুলার দেশ। একটা সেকুলার দেশে ধর্মাচরণের স্বাধীনতা সমস্ত সম্প্রদায়ের মানুষের আছে। সেখানে দাঁড়িয়ে আজকে যে প্রশ্নটা বারবার উঠছে, মুসলমানেরা যদি মহরমের সময় অস্ত্র নিয়ে মিছিল করতে পারে, তাহলে রামনবমী, ক্ষত্রিয় হিন্দু রাজা রামের জন্মদিন যেটা পালন, তখন যদি কোনো হিন্দু ধর্মাচরণ করতে চায় অস্ত্র নিয়ে, তাতে অসুবিধেটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন মহরমের সময় অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, তার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা হয়। কিন্তু তিনি যা করছেন বা তার সরকার যা করছে, সেটা সম্পূর্ণ স্পষ্টভাবে মুসলমান তোষণের রাজনীতি, ভোটের কথা মাথায় রেখে, এবং এর ফলে যেটা হবে, হিন্দু ভোট কনসলিডেশন হতে বাধ্য, যেটা অলরেডি হয়েছে। এই যে 38% ভোট নিয়ে বিজেপি একটা বড় শক্তি হয়ে উঠেছে, এই ভোটটা কিন্তু পুরোপুরি হিন্দু ভোট, মোটামুটি যারা বিভিন্ন বিশ্লেষণ করে দেখেছেন। এবং এই ভোট আরও যত কনসলিডেটেড হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ বাড়বে। কারণ পশ্চিমবঙ্গে এখনও প্রায় 70% জনসংখ্যার ভোটার হচ্ছে হিন্দু। এই ভোটের মেজরিটি যদি বিজেপির দিকে কনসলিডেটেড হয়, তাহলে বিজেপির ক্ষমতায় আসার সময়ের অপেক্ষা, যেটা আসামে হয়েছে, আসামে কিন্তু মুসলমানদের অনুপাত হিন্দুদের থেকে বেশি, 40% সেখানে মুসলমান, তা সত্ত্বেও সেখানে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মুসলমান তোষণের রাজনীতির মাধ্যমে নিজের পতনের রাস্তা প্রশস্ত করছে, এটাই দুর্ভাগ্যের। সেক্ষেত্রে তো আরো একটা প্রশ্ন আসছে নীলাদ্রি বাবু, যে তার চোখে যদি একদল কুচক্রী হয়, মানে তিনি একদলকে কুচক্রী বলছেন আর একদলকে শান্তিদূত বলছেন। না না, এটাই তো তিনি 2019 সালে কি বলেছিলেন মনে করে দেখুন। সেবার লোকসভায় তৃণমূলের আসন 34 থেকে 22-এ নেমে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেছিলেন, আমি বেশ করব, মুসলমান তোষণ করব, যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। এটা মুসলমানদের সম্মান করা না অপমান করা, সেটা আমি তাই সেই সম্প্রদায়ের ভাই বোনেদের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু তিনি বলেছিলেন, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এত দুর্নীতি সত্ত্বেও যে 2024-এর নির্বাচনে তৃণমূল 29টা আসন পেল, তার একটা বড় কারণ হচ্ছে মুসলমান ভোট কনসলিডেট করেছে তৃণমূলের বাক্সে। এবং এই মুসলমান ভোট যদি 30 থেকে 32% হয়, তৃণমূলের 48% ভোটের মধ্যে বা 47% ভোটের মধ্যে যদি 32% মুসলমান ভোট হয়, তার মানে মাত্র 15% ভোট পাচ্ছে হিন্দুদের তৃণমূলের হিন্দু ভোটে অলরেডি ধস নেমেছে। সেইখানে দাঁড়িয়ে আজকে মমতা যে স্টান্সটা নিচ্ছেন, তিনি ভাবছেন হিন্দু ভোট কনসলিডেট করবে না। কিন্তু আপনি দিল্লি দেখুন, দিল্লিতে কেজরিওয়ালেরও একই রকম জনমোহিনী নীতি মমতার মতো নিয়েছিল, তা সত্ত্বেও কেজরিওয়ালের পরাজয় হয়েছে। মহারাষ্ট্রে বিজেপির বিরাট জয় হয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি। এই সমস্ত কিছুর পেছনে কিন্তু কাজ করছে হিন্দু ভোটের কনসলিডেশন। এবং সারা ভারতে যে হিন্দু ভোট কনসলিডেশন হচ্ছে, পশ্চিমবঙ্গে তার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি অন্যান্য দলগুলির থেকে মুসলমান তোষণের রাজনীতি করছে, এবং এর ফলে কিন্তু সমাজে বিভেদ বাড়বে, সমাজে বৈষম্য বাড়বে, বিভিন্ন সমাজের মধ্যে পোলারাইজেশন হবে, সেটা কখনোই কাম্য নয়। কিন্তু একটা দল যদি তোষণের রাজনীতি করে, তখন তার বিরোধীকেও একইভাবে তার বিপক্ষ সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করতে হয়। এর মধ্যে অন্যায় কিছু নেই, এটাই রাজনৈতিক কৌশল। আর সেখানে হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার যখনই কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আশঙ্কা করছেন যে অশান্তি হতে পারে, যেমনটা রামনবমীর আগেই তিনি আশঙ্কা করছেন যে সেখানে অশান্তি হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে নীলাদ্রি বাবু। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কোথাও গিয়ে যখনই কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো কিছু, সেখানে কোথাও হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, বিরোধী দল তাদেরকে টার্গেট করা হচ্ছে, এবং হিন্দুদেরকেও কুচক্রী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন, এবং এর জেরে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে এর জেরে
দক্ষিণবঙ্গের 3টি জেলাতে দমকা হাওয়া সহ যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তার কারণ আগামী দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 3টি জেলায়, এবং তারই সঙ্গে পাশাপাশি যে পার্শ্ববর্তী জেলা রয়েছে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, এবং কোথাও কোথাও 40 থেকে 50 মিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে 2-1 পশলা বৃষ্টি হলেও ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে কোথাও 35 ডিগ্রি কোথাও বা 36 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে রয়েছে। তবে আগামী আরও 2 থেকে 3 দিনের মধ্যে তাপপ্রবাহের মাত্রা অনেকটাই বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আজ রামপুরহাটে এসডিও অফিসে ঘেরাও অভিযান রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে যে সনাতনীদের ওপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী। রামপুরহাটে এসডিও অফিসে ঘেরাও অভিযান এবং একই সঙ্গে অবস্থান মঞ্চ থেকে বিক্ষোভ। সৌমিত্র, তোমার কাছে কি রয়েছে জানতে চাইবো। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1 ব্লক জুড়ে মাটি মাফিয়াদের দৌড়তো একের পর এক জমি থেকে মাটি কাটা হচ্ছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে এবং বেআইনিভাবে। এর ফলে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে। আর এই নিয়েই আজকে আমরা খবরে থাকবো। কিংসুক, তোমার ওখানে কি খবর আছে? আবারও সন্ত্রাসের বাতাবরণ দিনহাটায়। দক্ষিণ কেন্দ্রের বিধায়কের গাড়ি ভাঙচুর, সামান্য আদালতে একটি পুরনো মামলায় হাজিরা দিতে গিয়ে 144 ধারা থাকার পরেও এহেন সন্ত্রাস জানিয়ে রীতিমতো ধিক্কার জানাচ্ছে সকলে। এই খবরে আজকে সারাদিন থাকবো। তুলিকা এই মুহূর্তে চলে যাচ্ছি তুলিকার কাছে। তুলিকা, তোমার কাছে কি খবর রয়েছে? বলরাম ঘোষ স্ট্রিটের যে একটি স্কুল রয়েছে সেই স্কুলে উত্তেজনা, তার অন্যতম কারণ সেখানে যারা রাজমিস্ত্রিরা কাজ করছিলেন সেই স্কুলের ছাত্রীদেরকে শ্লীলতাহানি করেছে। এ ঘটনায় গতকালই স্কুলের সামনে বিক্ষোভ করেছেন যারা অভিভাবকরা রয়েছেন তারা। এই সমস্ত খবরেরই আমরা চারজনে অবশ্যই থাকবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি। রুশ হামলার পাল্টা জবাব দিল ইউক্রেন। রাশিয়ার এঙ্গেলস শহরে ড্রোন হামলায় ইউক্রেনের হামলায় আহত 2 রুশ নাগরিক। ক্ষতিগ্রস্ত 30টিরও বেশি বাড়ি, স্কুল, হাসপাতালেও ক্ষতি হয়েছে বলে খবর। ফের ইসরায়েল জুড়ে বাজলেও সাইরেন। জানা গিয়েছে গাজা থেকে 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তার জেরেই বাজতে থাকে বিমান হামলার সাইরেন। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলের সেনা, আর বাকিগুলি খোলা জায়গা পড়ায় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলেই জানা গিয়েছে। ভারতের প্রত্যর্পণ রুখতে মরিয়া 26/11 হামলার মূল চক্রী তাহাউর রানা। আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারস্থ জঙ্গি। চলতি মাসেই তারই আবেদন খারিজ করে দেন বিচারপতি এলিনা কাগার। নাইজেরিয়ার রাজধানী আবুজায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ধাক্কা, সিমেন্ট বোঝাই ট্রলারে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 8 জনের। আবাসের তালিকা থেকে নাম বাদের অভিযোগ। নজর রাখছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে। বিজেপি করার সন্দেহে নাম বাদের অভিযোগ। নাম বাদ পড়ল দক্ষিণ 24 পরগনার ঘাটেশ্বরের বাসিন্দার। তদন্তের দাবি তুলছেন অভিযোগকারী পাঁচু গোপাল প্রামাণিক। আবাসের তালিকা থেকে নাম বাদের অভিযোগ, আর কি কারণ দেখানো হচ্ছে বিজেপি করাটাই কোথাও কি কাল হয়ে দাঁড়িয়েছে, তাই সেখান থেকে আবাসের তালিকা থেকে নাম বাদের অভিযোগ। বিজেপি করার সন্দেহে নাম বাদের অভিযোগ। নাম বাদ পড়ল দক্ষিণ 24 পরগনার ঘাটেশ্বরের বাসিন্দার। তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী পাঁচু গোপাল প্রামাণিক। এর আগেও আমরা দেখেছি বহুবার বিজেপি করার অভিযোগে কিন্তু ঘরছাড়া হতে হয়েছে অনেকে, আর এবার দেখা যাচ্ছে আবাসের তালিকা থেকে নাম বাদ পড়ল। আমার ঘরের ছবি তুলে ভিডিও জমা দিয়েছি। ভিডিও হচ্ছে যে একটা দিয়েছিল, হ্যাঁ, তারপরেও হয়নি। তারপরে দুয়ারে সরকারেও একবার জমা দিয়েছিলাম, হয়নি। পার্টিকে জমা দিয়েছিলাম, সেও হয়নি।
কেউ মানে দেয়নি, কেউ ফিরে তাকাচ্ছে। কারণটা কি? ভোট হয়ে যাওয়ার পরে বলে কি, যখন ভোটের সময় তখন বলে তৃণমূল, আর ভোট ফুরিয়ে গেলে বলে ও বিজেপি। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বর অঞ্চলের সিংহেশ্বর গ্রামে পাঁচু গোপাল প্রামাণিকের বাড়িতে। এই যে পাঁচু গোপাল প্রামাণিকের বাড়ি, আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো ঘুরিয়ে যে কি অবস্থা। বাড়িটা ঝড়ে পড়ে গেছে, তারপরে তার ব্যক্তিগত কোনো সামর্থ্য নেই বাড়িটাকে সংস্কার করা। পাশের একটা প্রতিবেশীর বাড়িতে একেবারে স্বল্প টাকা, মাত্র 300 টাকা ভাড়া দিয়ে সেই বাড়িতে তিনি আছেন। অথচ প্রশাসনের লোকজন তারা এসে দেখেছে, দেখার পরে তারা এনলিস্টেড করেছে, তারপরও তালিকায় নাম উঠলো না। দুয়ারে সরকারেও একবার জমা দিয়েছিলাম, হয়নি। পার্টিকে জমা দিয়েছিলাম, সেও হয়নি। কেউ মানে দেয়নি, কেউ ফিরে তাকাচ্ছে। কারণটা কি? ভোট হয়ে যাওয়ার পরে বলে কি, যখন ভোটের সময় তখন বলে তৃণমূল, আর ভোট ফুরিয়ে গেলে বলে ও বিজেপি। প্রশ্ন করছে কবে পাবে এদের ন্যায্য অধিকার। রিপাবলিক বাংলার জন্য সিংহেশ্বর থেকে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। মমতার লন্ডন যাওয়ার আগে গড়ে দেওয়া টাস্ক ফোর্সে মন্ত্রী আমলারা থাকলেন, আর দলের ভার থাকলো সুব্রত বক্সী এবং অভিষেক ব্যানার্জির হাতে। কিন্তু যেই অভিষেককে মমতার অঘোষিত উত্তরসূরি প্রমাণে একেবারে মরিয়া তৃণমূলেরই একাংশ, তিনি থাকতে টাস্ক ফোর্সে কেন প্রয়োজন পড়লো মুখ্যমন্ত্রী? আমি সব অন্যান্য নেতা মন্ত্রীদের থেকে বিন্দুমাত্র বেশি প্রাধান্য তোমার নেই বিলেত যাত্রার আগে, ঠিক এই বার্তায় কি অভিষেককে দিতে চাইলেন মমতা? উঠছে প্রশ্ন। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে। মুখ্য সচিব মনোজ পান্তকে সঙ্গে নিয়ে বিলেত যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার অনুপস্থিতির সময় রাজ্য দলের ভার কাদের ওপর ন্যস্ত করলেন মমতা? মন্ত্রী আমলা সমেত যাদের নাম বললেন মমতা, তাতে তৃণমূলের বর্তমান সমীকরণটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। কিভাবে জানবেন, তবে তার আগে মমতার বিশেষ টাস্ক ফোর্সে কারা কারা রইলেন সেটা শুনুন। আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। আর মন্ত্রীদের পক্ষ থেকে আমি মনে করি তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল কি? এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সেনাপতি, যুবরাজ, সেকেন্ড ইন কমান্ডের মতো উপমা দিতেন তৃণমূলেরই একাংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হন এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় ওনার লোডটাকে একটু কমানোর জন্য। মমতার অবর্তমানে যিনি নাকি সর্বে সর্বা, মুখ্যমন্ত্রীর অঘোষিত উত্তরসূরি, সেই অভিষেক থাকতে আবার টাস্ক ফোর্সের কেন দরকার পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। শুনলেন তো, মমতার অবর্তমানে দায়িত্ব থাকলেও মমতাকে এড়িয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না কেউ। টাস্ক ফোর্সের কোনো মন্ত্রী আমলাও নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও নন। স্বাস্থ্যমন্ত্রী মমতাকে এক প্রকার উপেক্ষা করে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের আয়োজক সাংসদ অভিষেককে কি এভাবে বার্তা দিলেন মমতা? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারোর উপরই ভরসা রাখতে পারছেন না, তাই 4 জনের একটা টিম করে দিয়েছেন। 4 জনের কাউকে বিশ্বাস করেন না। আবার ওদিকে দেখুন, দলও তিনি একা হাতে ছাড়বেন না, উনি সাথে একজনকে দিয়ে দিয়েছেন, সুব্রত বক্সির সাথে মাননীয় সাধারণ সম্পাদক। আমি সুপ্রিমো, দল ও রাজ্যের রাশ আমার হাতে। তুমি একজন সাংসদ, দলের পদাধিকারী, এর বাইরে তোমার কোনো পরিচয় নেই। চন্দ্রিমা, শশী, ফিরহাদ, সুজিতের থেকে 1 ছটাক বেশি অগ্রাধিকারও তোমার নেই। বিদেশ যাত্রার আগে টাস্ক ফোর্স গড়ে দিয়ে কি অভিষেককে এই বার্তাই দিয়ে গেলেন মমতা? 26-এর নির্বাচনের আগে এভাবে জায়গা দেখিয়ে দেওয়াটা হজম হবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? রিপাবলিক বাংলা। বারবার দেখা যাচ্ছে বিরোধী দলের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা মন্ত্রী প্রত্যেকে বারবার শাসকের রোষের মুখে পড়ছে। যেমনটা এবার হলো নিখিল রঞ্জন দের সঙ্গে, যিনি বিধায়ক এবং দিনহাটা তিনি আক্রান্ত হলেন। এই বিষয় নিয়ে তিনি কি বলছেন আমরা সরাসরি জানবো। কিংসুক রয়েছেন আমাদের সঙ্গে।
হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমি রয়েছি নিখিল রঞ্জনদের বাড়িতে। গতকালের ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আমি যদি একবার ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবেন তিনি বর্তমানে অসুস্থ রয়েছে। দাদা কেমন আছেন? গতকালের এই ঘটনা রীতিমতো তারপরে শরীর অসুস্থ, কি বলবেন? আমি তো কালকের এই ঘটনার পরে মানসিকভাবে একটু বিধ্বস্ত। তারপরে রাত্রিবেলা প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। এখন এই অবস্থাতে শুয়ে আছি, কারণ একজন বিধায়কের উপরে যে ধরনের কালকে আক্রমণ হয়েছে, আর সাধারণ মানুষের তাহলে আজকে নিরাপত্তাটা কোথায়? কারণ বিধায়করা যদি সুরক্ষিত না থাকে, আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারুইপুরে গেছে, সেখানেও তিনি পর্যন্ত সুরক্ষিত নন, যেখানে তিনি ক্যাবিনেট মিনিস্ট্রি পর্যায়ে পড়েন। মাননীয় মুখ্যমন্ত্রীর পরেই আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদার স্থান, তো সেখানে উনি সুরক্ষিত নন। আজকে দিনহাটা কোর্টে আমার হাজিরা ছিল, সে কোর্টের হাজিরা দিতে গিয়ে যদি এভাবে আক্রান্ত হই, তাহলে যে জুডিশিয়ারি সিস্টেম, সেই জুডিশিয়ারি সিস্টেমকে পর্যন্ত বর্তমান সরকার তারা মানতে চায় না। কারণ কালকে যখন এই ধরনের স্লোগান শাউটিং হচ্ছিল, তখন মাননীয় বিচারক ওই কোর্টের মধ্যে যারা পুলিশ আধিকারিকরা ছিলেন তাদেরকে ডেকে আমার সামনেই বলেছেন যে ওখান থেকে সমস্ত ভিড় সরিয়ে দিতে, যাতে কোনো গণ্ডগোল না হয়। কিন্তু তারপরেও পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে কি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন? একদম একদম। কারণ যখন আমার উপরে আক্রমণ হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, আমার গাড়ির টায়ারের হাওয়া খুলে দেওয়া হয়েছে, তখনও পুলিশ সেখানে উপস্থিত ছিল। পুলিশ একবারের জন্য বাধা দেয়নি। শুধু তাই নয়, যখন আমার উপরে ঢিল ছোড়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে, তখনও পুলিশ ওখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। গতকালই আপনি বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গের যা অবস্থা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে বেরোনোর একমাত্র উপায়, কি বলবেন? হ্যাঁ, এখানে যা অবস্থা সারা পশ্চিমবঙ্গে, আজকে আপনি কোনো পুজো করতে পারবেন না, আজকে সরস্বতী পুজো করা যাবে না, দুর্গা পূজা করা যাবে না, কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে না। কারণ কি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে তাদের ভোট ব্যাংকে সুনিশ্চিত করতে চাইছেন। তো এই অবস্থাতে দাঁড়িয়ে তিনি একদিকে তার দলের নেতা মন্ত্রীরা তারা একের পর এক উগ্র উগ্র ভাষণ দিচ্ছেন। বিধানসভাতে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি, আপনাদেরও তো সামনে 26-এর নির্বাচন, তার আগে এজেন্ডা কি তাহলে শুধুমাত্র ধর্ম? না, শুধুমাত্র ধর্ম নয়, শুধুমাত্র ধর্ম। কারণ হচ্ছে মাননীয় মোদীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। কারণ হচ্ছে যে আপনি দেখুন বিভিন্ন যে স্টেটগুলো যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে কি পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে পার্শ্ববর্তী রাজ্য আছে আসাম। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বেকার যুবক সম্প্রদায়, তাদের কোনো কর্মসংস্থান নেই, তারা এখান থেকে চলে যাচ্ছেন। আপনি ভালো থাকবেন এই মুহূর্তে, কিন্তু নিখিল রঞ্জনদের সরাসরি ভাবে জানালেন তিনি অসুস্থ বোধ করছেন কালকের ঘটনার পর। এই মুহূর্তে সরাসরি চলে যাব সন্তুর কাছে। সন্তু, নিখিল রঞ্জন বাবু বলছেন বাংলায় কোনো কর্মসংস্থান নেই, কিন্তু শাসক দলের নেতারা নিজেদের কর্মসংস্থান খুঁজে নিয়েছে, পকেট ভরছে প্রতিদিন। কাটমানি কাটমানি কাটমানি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাটমানি শব্দ সামনে আনেন, কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে এই কাটমানি কাঁটা কুড়ে কুড়ে খাচ্ছে রাজ্যের শাসক দলকে। এবার দেখাবো বর্ধমানের গলসির ছবি, সেখানে প্রধান কাটমানি নিতে ব্যস্ত। দেখুন। এটা নাও, আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি। 5000 দিয়েছি। কি শুনলেন তো? সরকারি প্রকল্পের কাজ হলেই চাই কাটমানি। আবার শুনুন, 1.5 লাখ টাকা কাজ করেও কতজন দিবে?
আগেটা বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম তো কিছুই থাকছে না, আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? পূর্ব বর্ধমানের মানকর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ডালিয়া লাহার কাটমানি দেওয়া আর নেওয়া নিয়ে ঠিকাদারের সঙ্গে কথোপকথন ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। হ্যাঁ এটা নাও আর বলো না। দেখো কত আছে দেখো তুমি। 5000 দিয়েছি। তবে কাটমানি নেওয়ার কথা অস্বীকার করলেন প্রধান। তার দাবি তিনি ছুঁয়েও দেখেননি টাকা, অথচ টাকার হিসেব নিয়ে কথা তো বলেছিলেন। আর ওই টাকা নামানোর যে বিষয়টা কেউ যদি নামিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি হাত দেবো বা তার দিকে ঘুরে দেখবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওটার দিকে তাকাইনি, হাতও দিনি। কেউ যদি ইচ্ছা করে ওটা আমাকে ফাঁসানোর জন্য করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সরকারি জল প্রকল্পের বৈদ্যুতিন সাবমার্সিবল বসাতে ঠিকাদারের কাছে খোদ পঞ্চায়েত প্রধান 10% কমিশন দাবি করেন। পঞ্চায়েতে যারা মানুষের উন্নয়নের জন্য এসছে তাদের একটা বিশাল অংশ কি করছে, এই দর কষাকষি করছে। মুখ্যমন্ত্রী যে বলছে না কাটমানি নেওয়া চলবে না, এই কাটমানিতে বিশ্বাস করছে এবং সেই উন্নয়নটা পঞ্চায়েতের সাধারণ মানুষের না হয়ে পঞ্চায়েত প্রধান যারা সদস্য তাদের হচ্ছে। ভিডিও খতিয়ে যাচাই করে দেখা হবে, তদন্ত হবে, যদি দোষী প্রমাণিত হয় শাস্তির ব্যবস্থা করা হবে। দোষী প্রমাণিত হলে যদি বিষয়টা সত্যি হয় উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। একবার নয় একাধিকবার ঘটেছে এই ঘটনা, তবুও কাটমানি সংস্কৃতি থেকে বেরোতে পারে না তৃণমূল। সরকারের টাকা এইভাবে সরকারের দপ্তরে বসে চুরি করছে, এর প্রতিকার যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনো না বোঝে, আগামী দিনে এই কাটমানি সরকারকে উৎখাত করবে। মনে পড়ে অনুব্রত মণ্ডল ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেই সেই পুলিশ কর্মীর কথা। এখানেও তাই, তৃণমূল কাটমানি চেয়ে ধরা পড়লে সেই টাকা ছুঁয়ে না দেখার তত্ত্ব শোনায়। সন্তোষ দাস ও রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কখনো কাটমানি, কখনো চাকরি চুরি, কখনো পেটের ভাত, মাথার ছাদ, হাতে কাজ, নারী নিরাপত্তা, সামাজিক সুরক্ষা নিয়ে দুর্নীতি করছে এই রাজ্যের শাসক দল। কিন্তু গোটা বাংলার হাওয়া কেমন, মানুষ কি বলছে তা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। বিরতির পর হাওয়া কেমন নিয়ে থাকবেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। হাওয়া কেমন, হাওয়া কেমন, এই যে জিনিসটা প্রতিদিন সকালে আসি তো গতকাল একটা ঘটনা ঘটলো। হাওয়া কেমন ওটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে রাজ্যের হাওয়া কেমন। কলকাতা থেকে মানুষজন, আমরা আসানসোল যান, ধানবাদ যান, ধরুন আপনি আসানসোল গেছেন, কলকাতা থেকে আসানসোল যাচ্ছেন কোলফিল্ড এক্সপ্রেসে, পথে একটা স্টেশন পড়ে মানকর। মানকরের যে স্টেশনটা পড়ে সেই স্টেশনটা থেকে একটা হাওয়া কেমন, রাজ্যের হাওয়া কেমন স্পষ্ট বোঝা যাচ্ছে। মানকর থেকে একটু দূরে গিয়ে মানকর গ্রাম পঞ্চায়েত, সেখানে গ্রাম পঞ্চায়েতের যিনি মাথা তার নাম ডালিয়া লাহা, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সে ভিডিওটি দেখা যাচ্ছে একজন ঠিকাদার এসছে, ঠিকাদার এসে বলছে এই রাস্তা করেছি আমি 5000 টাকা, এর বেশি দিতে পারবো না, 2% কমিশন। তখন উনি একটা আলোচনা চলছে, দর কথাকথি চলছে, কথোপকথন চলছে, এই ভাইরাল ভিডিও সব দেখা যাচ্ছে। রিপাবলিক বাংলা এই ধরনের খবর সবার আগে করে দেয়, আমরাও করেছি। কিন্তু এখানে যেটা হাওয়া কেমন, রাজ্যের হাওয়াটা কোন দিকে, কীভাবে বইছে, কেমন হাওয়া বোঝা যাচ্ছে স্পষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলেন একটা অকপট, সরল, ক্যান্ডিড একটা কথোপকথন বলেন। আমি পঞ্চায়েত প্রধানকেও দেখলাম ঠিক একই ধরনের অকপট। তার কথা মধ্যে যেন বোঝা যাচ্ছে যে জল বয় সে কি একটু জল পাবে না। মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কথা বলছে, সে উন্নয়নের ভাগিদার কি পঞ্চায়েত প্রধান হবে না? না কীভাবে ভাগিদার হবে? উন্নয়ন মানে রাস্তা তৈরি করলো, সেই রাস্তায় পঞ্চায়েত হেরে যাবে এমনটা তো নয়। রাস্তা তৈরি করতে যে খরচ হচ্ছে তার পার্সেন্টেজ, তার কাটমানি, এটা তো দরকার, এবং সেই নিয়ে দর কষাকষি হচ্ছে। পঞ্চায়েত প্রধান প্রান্তিক বিষয়, একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান কত টাকার কাজ হচ্ছে, সেখানে 5000 না 20,000 এই নিয়ে দর কষাকষি হচ্ছে। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা অন্যায়, বড় অন্যায় এসব জিনিস।
কিন্তু রাজ্য এই তো ছোটো ছোটো পঞ্চায়েত নিয়ে বড় রাজ্য, তিল 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 থেকে তাল করার গল্পটা কিন্তু নয়। গল্পটা হচ্ছে প্রতিটা তিলে যদি এরকম করে দুর্নীতি ঢুকে যায়, প্রতিটা তিল যদি পোকাতে দষ্টিত হয়, মানে কীট যদি নষ্ট করে দেয়, তবে তালটাও তো হচ্ছে না, রাজ্যের গোটা উন্নয়ন তো থমকে যাবে। মানকরের যে ঘটনা, সে ঘটনায় স্পষ্ট দেখা যাচ্ছে প্রতিটা পঞ্চায়েতের সদস্য প্রত্যেকেই ওই চেয়ারটাতে বসার একটাই কারণ, কাটমানি কাটমানি কাটমানি। উপর দিকের নেতাদের দিকে আঙুল উঠছে, নিচুর দিকের নেতারাও আঙুলের বাইরে নয়। গ্রামের লোকেরা বলছে পঞ্চায়েত চুরি করেছে, আর একটু বড় সমৃদ্ধ হবে বলছে বিধায়ক, আর একটু বড় হয় বলছে রাজ্য। এইভাবে রাজ্যের উন্নয়নের যে চিত্র, খণ্ডচিত্র নয়, এটা খণ্ডচিত্র নয়, এটা সামগ্রিক চিত্রের অংশ। সেটা হচ্ছে মানকর গ্রাম পঞ্চায়েতের এই ভাইরাল ভিডিও। আজকের হাওয়া কেমন আমরা এটা স্পষ্ট করছি, আমরা বুঝতে পারছি এটাই রাজ্যের হাওয়া, এটাই রাজ্যের বর্তমান হাওয়া। ঠিক আছে, এখন আমরা একের পর এক ব্রেকিং নিউজে যাব, কারণ ব্রেকিং নিউজ রিপাবলিকে আসতেই থাকে এবং হাওয়া কেমনে আমরা এই ধরনের খবর আবার তুলে ধরবো। এখন ব্রেকিং নিউজ।